পরের দিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন 9টা বেজে 10 মিনিট। সামিয়া তার মামা মামিকে না বলেই বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে। এখানে থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর 15 মিনিট পর বাস ছাড়বে বলেছে। নাসিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরোতে দেখে। তিনি এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গত রাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচন্ড রেগে আছে তার মায়ের ওপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারে এতটা এগোতে পারলো? তার মা কি জানে না তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপরে রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? এমন কেন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস না খেয়ে দে? নাসিম শক্ত গলায় বলে, বিষ আনতে যাচ্ছি, খাবারে মিশিয়ে খাইয়ে দিও। তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য, কারণ আমি তো বেঁচেই থাকবো না। মুহূর্তেই নাসিমের মায়ের চোখ জোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে, নাসিম। নাসিম চোখ বুজলো। রাগ সংবরণ করে মৃদু স্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ের শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরানো ঘা আর তাজা করে দিও না প্লিজ মা। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেই দিনের কথা মনে পড়ল, যেদিন সে মায়রার পাশের সিটে বসায়। মায়রা চেঁচিয়ে উঠেছিল, এরপর সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মায়রার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সে সবসময় মায়রাকে নিয়ে ভাবত, সবটা সময়। কিন্তু তখন জানতো না মায়রা তারই বন্ধুর ভালোবাসা, সাথে বউ। ভাবনাগুলো চেপে বসে উঠল বাসে। এগিয়ে গিয়ে সিট নাম্বার অনুযায়ী একটি ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসায়। সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসেছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলল, এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে, এটা সেই মেয়েটা না যে গত রাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ, সেই মেয়েই তো। কিছুই বলল না, সোজা হয়ে বসে গলা ঝেড়ে বলে, এটা আমার সিট। সামিয়া কিছুই বলল না, জানালার দিকে আরেকটু চেপে বসলো। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে একটু সরে বসলো। ডান পা খানিকটা বেরিয়ে আসে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখেছে, কিন্তু কিছুই বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ার আর মানুষ ছিল না, এই লোককেই এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে কি ছিল না? অসহ্য লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসেছে। সামিয়া নাসিমের গা পুরো ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাত দৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখল নাসিম সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবদ্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হওয়ায় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমেরও একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেও পারেনি। হঠাৎই বাসের ঝাঁকুনিতে নাসিম সামিয়া দুজনের মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। সামিয়া নাসিম দুজনের কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে মেলে তাকালে দুজনের চোখাচোখি হয়।
ব্যাপারটা কি হয়েছে কেউই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝলো দুজনের মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশটা ডলে। অনেক ব্যথা পেয়েছে বেচারি। নাসিম আর চোখে দেখলো সামিয়া মাথা ডলছে। সে গলা ঝেড়ে বলল, সরি। সামিয়া মৃদু স্বরে বলে, আমিও সরি। নাসিম আর কিছুই বলল না। সামিয়া বাম দিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজল। প্রায় ঘন্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে একবার নাসিমের দিকে জোরে সোরে একটা ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছেই, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটি লজ্জায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করেই প্রশ্ন করে, বিয়ে ভেঙে দিতে বলেছিলে কেন? সামিয়া সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারে না। আর কারণটা যে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চেনে। তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মায়রাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না, কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মায়রাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছিল। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মায়রাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো আর এক নৌকার মাঝি নয়। আমার নৌকাটা আলাদা। নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করলো, জি। সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফোঁস করে শ্বাস ফেলে বিরক্তির কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এত দূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি যে নৌকায় কেউ কখনো উঠতেই পারবে না। সামিয়া মলিন মুখে প্রকৃতি দেখে। কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝল শুদ্ধর ফ্রেন্ড নাসিমের মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করলো না, ভাবলো না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখবে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ? চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে যায় না। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদু স্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ার। আমার ব্যাপারে কিভাবে জানলে? নাসিম সামিয়ার দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি। আর মায়েরা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথেই প্রশ্ন করে, বারবিডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করলো। সামিয়া জিজ্ঞাসা করে, বারবিডলকে? নাসিম চুপ থাকলো। সামিয়া হয়তো বুঝলো, তাই আর জিজ্ঞাসা না করে উত্তর করলো, আমি এইসব ব্যাপারে জানি না, তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবি ও জানে না। নাসিম কিছুটা বিব্রত বোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ও, ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশন। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়? ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়, অতঃপর বলে, সে বিবাহিত। সামিয়ার কথাটা শুনে নাসিম ভুরু কুঁচকালো। একটু পর চোখ মেলে
সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করলো। মেয়েটির মন খারাপ হয়, নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়, গলা ঝেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছুই বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। নাসিম মৃদু হেসে বলে, আপনি পারবেন? নাসিমের মুখে আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবিডলের একটা কানেকশন ছিল তার লাইফে, আর এখন বিয়ের সাথে বিষের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকলো। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। মায়েরা কলেজ শেষ করে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজে আসেনি বলে মায়রার মুড অফ। পরিচিত কাউকে দেখে মায়রা সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু, কেমন আছো? সামিয়া মায়রার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলোকে ঘরে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি। দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছিল। এখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতঃপর মায়রার উদ্দেশ্যে বলে, মায়রা, তোমার কাছে খুচরা 40 টাকা হবে বোন? মায়রা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে হয়তো। এটা চলবে না? 500 টাকা তো আমার কাছেও আছে। এটা হবে না। রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আশেপাশের দোকানে দেখি পাই কিনা। মায়েরা মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। মায়েরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে। কি করবে এখন? এই 500 টাকা দিয়ে হবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকাও কত সেভ করে, সেখানে পুরো 500 টাকা গচ্চা যাবে। ভাবনার মাঝে কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায়ে নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরো বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদু স্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিকশাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা বের করে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেটে রাখতে রাখতে সামিয়ার দিকে ভুরু কুঁচকে তাকায়। মৃদু স্বরে বলে, না, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না, এমন করবেন না, আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাত ঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে, আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমি 40 টাকার হেল্প করে সেটা ফেরত নেই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি। এটা সকালেই প্রুভ হয়েছে। আর এতটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকাটা তার ব্যাগে রেখে উল্টো ঘুরে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব।
শুদ্ধ ফারহার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারহার চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস শেষ করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বাঁ হাতে ফারহাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারহা শুদ্ধের দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারাই আমার মনটা পড়ে যাচ্ছে গো পাখি। ফারহা ভুরু কুঁচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও, আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এইসব কি বলো? বউ মানেই তো স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এইসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি? পার্কে বেশি পাওয়া যায়। ফারহা ভুরু কুঁচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, পাখি তো পার্কেই বেশি মেলে, তাই না? স্পেশাল আইসক্রিম পাখির পেছনে ছাড়া আর পাওয়া যায় না, বোঝাই নাই পাখি? ফারহা চোখ মুখ কুঁচকে নেয়, শুদ্ধর বাহুতে কয়েকটা থাপ্পড় মেরে বলে, সি, তুমি জীবনেও ভালো হবে না, আমার আইসক্রিম খাওয়ার মুডটাই নষ্ট করে দিলা। খাবই না আর। কথাটা বলে ধুপাধাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারহা। শুদ্ধ হাসলো, কিছুই বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারহার পিছু যায়। ফারহা গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারহার সামনে আইসক্রিম গাড়িয়ে দিলে ফারহা রেগে পড়ে, এগুলো নিয়ে যাবে তুমি? খাওয়ার রুচিটাই নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি তো, নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিলাম, নাও পাখি বউ, খেয়ে নাও। ফারহা আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে ঠাস করে রেখে বলে, তুমি কিনেছো, তুমিই খাবে, আমার মুখের খাবার কেড়ে নেওয়াই তোমার কাজ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি করে হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসটা বউটা একেবারে রাগ করেছে, কি যে করি। ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ আর চোখে ফারহাকে দেখে বলে, রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি, বেডরুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারহা দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাসটা তুলে দিয়ে এগিয়ে এসে ফারহার ঠোঁট জোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদু স্বরে বলে, এভাবে তাকালে ফারহা পাখিকে আরো আগুন সুন্দরী লাগে। আমার সত্যি প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফারহা লজ্জা পায়। শুদ্ধ মৃদু হাসলো, আর কিছুই বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফারহাকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। শুদ্ধ বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন কি আর মানে? ভাবনার মাঝেই কখন যে রাস্তায় অনেকটা মাঝখানে চলে এসেছে মেয়েটি বুঝতেই পারেনি। পেছন থেকে মনে হলো মায়রার চিৎকার শুনতে পায়, সামি। বাকিটুকু আর শুনতে পায় না, যেন ডাকটুকু থেমে গেল। সামিয়ার চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে সামিয়ার স্থান হয় কয়েক হাত দূরে একটি বড় সড়ো মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিচ ঢালা রাস্তার ওপর। মেয়েটির মনে হলো দুনিয়া থেমে গিয়েছে। নড়চড়বিহীন দেহ পিচ ঢালা রাস্তার ওপর পড়ে রইল। স্থির দৃষ্টি নিবদ্ধ শুদ্ধদের দিকে ছুটে চলা গাড়িটির দিকে, যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। সামিয়ার চোখজোড়াও বুজে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, সাহেব ভালো থাকবেন। কথাটুকু বলেই চোখ জোড়া বুজে নেয়। মায়েরা দৌড়ে এসে সামিয়ার পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল সামিয়ার সাথে
কথা বলল মায়রা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কি এমন হয়ে গেল? মায়রার নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখলো সবাই চেয়ে আছে, কেউই এগোয় না। মায়রা কাঁদতে ইচ্ছে করলো। এরা মানুষ নাকি জানোয়ার? শহরের মানুষেরা কি এমনই হয়? মায়রা সামিয়ার গালে হাত দিয়ে ডাকতে লাগলো, আপু, সামিয়া আপু, প্লিজ চোখ খোলো। সামিয়া চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন যেন ভারী নিঃশ্বাস ফেলে। মায়রা সামিয়ার পাশ থেকে উঠে 2 পা সামনে এগোলে নাসিমকে দেখে কান্না মাখা গলায় বলে, ভাইয়া, একটা হেল্প করুন প্লিজ। নাসিম ঢোক গেলে কোনো রকমে বলে, কি হয়েছে বারবি? বাকিটুকু আর বলল না। মায়রা নিজেই দৌড়ে সামিয়ার কাছে এসে সামিয়ার পাশে বসে বলে, ভাইয়া, সামিয়া আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না, আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে রক্তাক্ত সামিয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইলো, এইটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মায়েরা নাসিমকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে, ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুটাকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না, চলুন প্লিজ। লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফেরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে। নিজের সকল জড়তা কাটিয়ে রক্তাক্ত আধমরা সামিয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সামিয়ার বাঁ হাত ছেড়ে দেওয়া, নাক মুখ রক্তের ছিটে ফোটা। মায়েরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিমও তার ব্যাক সিটের দরজাটা খুলে সামিয়াকে শুইয়ে দেয়। মায়েরা নিজে থেকে সামিয়ার মাথার কাছে উঠে বসে। সামিয়ার মাথাটা ধীরে কোলে নিয়ে হাঁপানোর কণ্ঠে বলে, ভাইয়া, আপনি তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মায়রার দিকে তাকালো। মায়রার চোখে পানি। নাসিম অবাক হলো। সামিয়ার সাথে মায়রাকে কখনো দেখেনি, অথচ মায়রা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গতিতে গাড়িতে উঠে বসে। মায়রা সামিয়ার গালে হাত দিয়ে একটু পর পর ডাকে, সামিয়া আপু, এই সামিয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে, সামিয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মায়রার কান্না মাখা মলিন মুখ দেখল। মায়রার কণ্ঠ কানে বাড়ি খায়, সামিয়া আপু, ও সামিয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে, সামিয়া। এরপর মৃদু স্বরে বলে, মেয়েটিকে? মায়রা সামিয়ার দিকে চেয়ে বলল, এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু। শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল, আপনি চেনেন না আপুকে? কথাটা বলে মায়েরা আবারও সামিয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরো বিস্ময় ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? আর মেয়েটি? নাসিম ভাবতে পারল না আর। হসপিটালে এসে সামিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়। মেয়েটির অবস্থা গুরুতর। মায়েরার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে? কি করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মায়েরা এগিয়ে যায় সেই দিকে। এরপর মৃদু স্বরে বলে, ভাইয়া, আপনার ফোনটা একটু দিবেন? নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মায়রার দিকে তাকায়, সাথে সাথেই দৃষ্টি নিচু করে বলে, ফোন নেই। তখনই নাসিমের ফোনটা বেজে ওঠে। মায়রা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তোল না। ফোনটা বের করে কলে কথা বলে পকেটে ফোনটা রেখে দেয়। মায়রা আবারও বলে, ভাইয়া, ফোনটা একটু দিন না, 2 মিনিট পরেই দিয়ে দিচ্ছি। নাসিম জিভ দিয়ে ঠোঁট জোড়া ভেজায়। বারবি ডলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে মেয়েটি যদি জানতো। নিজেকে সামলায়, গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম ঢোক গিলল, যেন একটা বড়সড় কাঁটা গিলে ফেলল সে। মায়েরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? উনি না ইরফানের ফ্রেন্ড? তাহলে এমন অদ্ভুত কেন বুঝল না?
কোথায় ভাবলো ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে জানাবে যে সে এই হসপিটালে? দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায়ে তার দিকেই আসছে। মায়রা মৃদু স্বরে বলে, শিশরাজ। নাসিম মায়রার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ঢোক গেলে। মায়রা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মায়রাকে দুই হাতে জাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের দুই হাতের বন্ধনীর মাঝে মায়রাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। ইরফান মায়রাকে শক্ত করে মৃদু স্বরে বলল, মাই বাট ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? তুমি কি সিক? মায়রা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার সাদা হিজাবের রক্তের ছিটে ফোঁটা দেখে ভীত স্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড বাট ফ্লাওয়ার, আর ইউ ওকে? কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের ওপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মায়রা কোনো রকমে বলে, না না, আমি ঠিক আছি, আমি তো। মায়রার কথা বলার মাঝেই ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি খুন করব। নাসিম ঢোক গেল। মায়রা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। ইরফান মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টিতে ভয় পায়। ইরফান মায়রার হাতটা শক্ত করে ধরল। মায়রা হাতে ব্যথা পায়। বাঁ হাতে ইরফানের হাতটা ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়রা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পেছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানতো মায়রা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক, মায়রাকে রেগে কি না কি বলবে। ইরফানের রাগ মায়রার জন্য তার ভয় লাগে। প্রথম প্রথম মায়রাকে কত মারতো, আজ আবার মারবে না তো? এর জন্য বারবি ডল আবারও মার খাবে না তো? নাসিম জড়তা নিয়ে বলল, ইরফান, ওকে, কিছু হয়নি বলিস না। আমি। ইরফান সাথে সাথে পিছু ফেরে ভস্ম করে দেওয়া চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টি নাসিমে থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়রা কিছুই বুঝতে পারছে না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়রার হাতটা টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মায়রাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে গাড়ি ইরফানের নিজের দিকে তাকায়। মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মায়রার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে দেয় হাত। দাঁতে দাঁত চেপে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খুন করে ফেলি, বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মায়রা বলে ওঠে, হার্ট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আপনি রাগ করছেন কেন শিশুওয়ালা? ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে বসো। মায়রা ঢোক গিলে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, থাপ্পড় খেতে চাইছো? রাগিও নামায়, ফার্স্ট বসো। মায়রা এসব ভাবনা রেখে বলে, আপনি। ইরফান মায়রাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশওয়ালা? যাবেন না? আমার কথাটা একটু শুনুন। ইরফান চোয়ালটা শক্ত করে নেয়, গাড়ির ব্রেক কষে, বাঁ হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রার মুখ চেপে রেগে বলে,
আবার ওখানে যাবি? এই, তোরা কি আমার মাথাটা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মায়েরা তার মুখ থেকে ইরফানের হাতটা সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মায়রার মুখ থেকে তার হাতটা সরিয়ে নেয়। মায়রা ভাঙা গলায় বলে, আপনি আমাকে অকারণে রাগ দেখাচ্ছেন কেন শিশাল্লাহ? আমি যে বলেছিলাম আর রাগ দেখাবেন না। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার দিকে। একটু পর ইরফান মায়রাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদু স্বরে বলে, সরি। তোমার বডিতে এসব কিসের ব্লাড বা ফ্লাওয়ার? অ্যান্ড এখানে কেন এসেছো? অ্যান্ড নাসিম? এটুকু বলেই থেমে যায় ইরফান। নাসিমের কথা ভাবতেই প্রচণ্ড রাগ উঠছে তার। সে বারবার মায়রার দিকে তাকিয়ে রাগ নেভাচ্ছে। যেমন তেমনি নাসিম মায়রার আশেপাশে ছিল। এটা ভাবতেই ঠান্ডা মেজাজ গরম হয়ে যাচ্ছে। রাগ থেকে মায়রাকে গায়ের সর্বশক্তি দিয়ে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা চোখ বুজলো। ইরফানকে সে বুঝলো। কিছুই বলল না। ডান হাত ইরফানের পিঠে রেখে মৃদু স্বরে বলে, আপনি জানেন শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করেছে। ওই আপুটার অবস্থা একটুও ভালো নয় শীর্ষওয়ালা। মায়রার কথা শুনে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রার চোখ জোড়া ভেজা। ভাঙা গলায় বলে, সামিয়াপুর ওখানে নিয়ে যাবেন শিশুওয়ালা? নিয়ে চলুন না। ইরফান ছোট করে বলে, পরে নিয়ে আসবো। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা অসহায় চোখে তাকায়, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে আনবে বলেছে যখন তখন আনবেই। আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথায় নাসিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুত পায়ে ওটি রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে গিয়ে দেখল সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাসিম ঢোক গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে। সামিয়া এমন ছটফট করছে কেন? নাসিমের কেমন যেন ভয় লাগলো। সামিয়া তার লালিত চোখ জোড়া মেলে। নাসিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়। সামিয়া বহু কষ্টে আধো আধো স্বরে বলে, ভাইয়া আপনার ঋণ। এটুকু বলেই থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাসিম বোধহয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটির অবস্থা দেখে। নাসিম মৃদু স্বরে বলে, আমি তো আপনাকে বলেছি অ্যাজ এ ফ্রেন্ড আমি তোমাকে হেল্প করেছি। তোমার কি কষ্ট হচ্ছে? কথাটা বলে নাসিম খেয়াল করলো সামিয়া হঠাৎই কেমন যেন স্থির হয়ে যায়। নাসিম ভুরু কোঁচকালো। ডক্টরের দিকে তাকিয়ে বলে, ওকে, কি করলে ইঞ্জেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে। আপনারা ওর ট্রিটমেন্ট করান প্লিজ। টাকা নিয়ে চিন্তা ভাবনা করবেন না কেমন? ডক্টর সামিয়ার মুখের ওপর কাপড়টা টেনে দিয়ে ব্যথিত স্বরে বলে, শি ইজ ডেড। কথাটা শুনতেই নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার ওপর টানা সাদা কাপড়টি নজর বোলায়। তার চোখের সামনে ভেসে উঠল সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প করেছিল, অথচ সেই মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। নাসিম কেমন যেন নির্জীব চোখে চেয়ে রইল। খেয়াল করলো সামিয়ার বাঁ হাত বেড থেকে নেমে অনেকটা ঝুলে আছে। হাতের ফাঁক থেকে একটি কাগজ পড়ে গেল। নাসিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাঁপা কাঁপা হাতে 3টে ভাঁজ খুললে প্রথমেই চোখে পড়ে, প্রিয় শুদ্ধ সাহেব। নাসিম চিঠিটায় চোখ বোলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাটা বিঁধল। কেন যেন মনে হলো। কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দেয়। দুই হাতে তার মুখে হাত বোলায়। ঠিক কতক্ষণ যে এইভাবে বসে থাকলো জানে না। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাঁপা হাতে সামিয়ার হাতটা ধরে ধরা গলায় বলে, তোমাকে ভালো বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া।
বাড়ি ফিরে মায়েরা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে সামিয়ার খবর নিতে। মেয়েটি কতগুলো ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে। ইরফান সব শেষে মায়েরার কথা ভেবে তার সব রাগ জেদ দূরে সরিয়ে রেখে নাসিমের নাম্বারে কল করে। ওপাশ থেকে নাসিমের ভারী গলা ভেসে আসে, ইরফান, মেয়েটি মারা গিয়েছে রে। নাসিমের কথাটা শুনে মায়রা ইরফান দুজন দুজনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিলে বলে, হোয়াট? নাসিম আর কথা বলতে পারে না। মেয়েটি তার চোখের সামনে মারা গিয়েছে। এই তো আজকেই দেখা হলো মেয়েটির সাথে। নাসিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেলে তাদের মাঝে বন্ধুত্ব হতো না। মায়েরা দুই হাতের মাঝে মুখটা ঠেকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মায়রাকে আগলে নেয় তার সাথে। মৃদু স্বরে বলে, কাঁদছো কেন বাটফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না। মায়েরা ফোঁপাতে ফোঁপাতে বলে, আমার অনেক ফ্রেন্ড হয়েছে জানেন, কিন্তু এমন কারোর সাথে পরিচয় হয়নি যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল, যার মা বাবা কেউই ছিল না। আমি জানি মা বাবা না থাকলে কিভাবে বড় হতে হয়। আমার তো সামিয়া আপুকে নিজের বোনের মতো মনে হতো। সামিয়া আপুই হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি সে অনেক দুঃখ নিয়েই বড় হয়েছে। আপুটা কোথায় হারিয়ে গেল? আমার খুব কষ্ট হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি।